আচ্ছা, তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের আজকে তোমাদের ওয়েব ডিজাইনের হচ্ছে যে 6 নম্বর ক্লাস চলছে। তো আমরা পার্ট 1-ই দেখিয়ে দিলাম তোমাদের যে ক্লায়েন্ট সাধারণত কিভাবে জবগুলো দিয়ে থাকে, কাজগুলো কিভাবে তোমার দিয়ে থাকে, এগুলো তোমার দেখিয়ে দিলাম। অর্থাৎ কাজের ডিসক্রিপশনটা বা কাজ দেওয়ার প্রক্রিয়াটা। দ্বিতীয় অংশে একটু দেখবো হচ্ছে যে HTML ট্যাগের ব্যবহার দেখবো। চলো আমাদের প্রজেক্টে চলে যাই। আমি স্ক্রিন শেয়ার করলাম, এটা কেটে দিই। ওপেন করেছিলাম আগে, আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই। আচ্ছা, ক্লায়েন্ট হোয়াট রিকোয়ারমেন্টস প্রোভাইড ফর ওয়েব ডিজাইন, এটা আমাদের শেষ করলাম, ঠিক আছে। আর আজকে তোদের একটা বিষয় দেখিয়ে দিব, হাউ টু জিপ অ্যান্ড আনজিপ ফোল্ডার। কারণ তোমাদের যে কাজগুলো আমি শেখাচ্ছি সেগুলো নেক্সট টাইম থেকে জিপ করে পাঠিয়ে দিবার ইমেইলে, তাহলে শিখিয়ে দিব তোমাদের, একটু লাস্টে শিখিয়ে দিই, ঠিক আছে। তার আগে একটু আলোচনা করি এইগুলো আর কি। এগুলো আলোচনা করার পরে লাস্টে গিয়ে তোমাদের এটা দেখিয়ে দিব, ঠিক আছে। তো আমরা কিন্তু HTML অ্যাট্রিবিউটসটা দেখব প্রথমে। HTML অ্যাট্রিবিউটস, অ্যাকচুয়ালি তোমাদের HTML অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা পেয়ে গেছো, আর কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার তুমি দেখিয়ে দিয়েছো অলরেডি। HTML অ্যাট্রিবিউটস প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন, একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। HTML attributes provide additional information about HTML elements. HTML elements বা ট্যাগ যেটা, এ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। কে দেয়? HTML attribute যেটা। All HTML elements can have attributes. সব ধরনের যতগুলো ট্যাগ আছে বুঝছো, HTML এলিমেন্ট আছে, সবগুলোরই কি অ্যাট্রিবিউট আছে। যেহেতু ওদের বললাম আগে যে অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। আর অ্যাট্রিবিউট সবসময় ব্যবহার করতে হয় স্টার্টিং ট্যাগে। হ্যাঁ, স্টার্ট ট্যাগে ব্যবহার করতে হয়। আর ব্যবহার করার নিয়মটা হচ্ছে এরকম, নেম লিখতে হয়, অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপরে সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে ভ্যালু লিখতে হয়। চলো আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। তো আমরা এর আগে যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করেছি একটু রিভিশন দেবো, হ্যাঁ। এবং এর সাথে কি করব, আমরা নতুন কিছু অ্যাট্রিবিউট দেখাবো যেগুলো তোমার এর আগে শিখুনি একবারও। সেই নতুন অ্যাট্রিবিউটগুলো দেখিয়ে দিব। পাশাপাশি আগের অ্যাক্টিভিটি একটু আমরা কি করব, আমরা হচ্ছে যে রিভিশন দেব। আমরা একটা অ্যাক্টিভিটি দেখেছিলাম এই স্টেপ নামে, তোমরা দেখেছিল আগে, হাইপারলিংক রেফারেন্স। এরকম একটা অ্যাক্টিভিটি দেখেছিলাম, এই স্টেপ হাইপারলিংক রেফারেন্স। এই হাইপারলিংক রেফারেন্স অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় কার সাথে, আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের সাথে, এই ট্যাগের সাথে। তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করি, কোন একটা নির্দিষ্ট দেখাচ্ছে যে লোকেশন দিতে আমার ওয়েবসাইটের, তাই না। অর্থাৎ আমরা যদি লিখি, আমরা প্রজেক্ট ফোল্ডারে চলে যাই, আচ্ছা প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, গিয়ে এখানে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসলাম। এসে আমরা এখানে দেখো অলরেডি ব্যবহার করেছি আমরা আগের ক্লাসে। আমরা এখানে দেখতে পারি, চাইলে আমি অন্য সবগুলো কেটে দিচ্ছি, একটা রাখি, শুধুমাত্র ফেসবুকটা রাখি। আচ্ছা, আমাদের লেখায় আছে দেখো, এই যে লেখা আছে ফেসবুক ডট, দেখো এই স্টেপের একটা অ্যাট্রিবিউট, এই স্টেপ একটা অ্যাট্রিবিউট, সমান সমান দিলাম, এখানে দেওয়ার পরে কোটেশন দিয়ে মাঝখানে ঠিকানা লিখলাম, এই একটা অ্যাট্রিবিউট। টার্গেট একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, যেটা সমান সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখলাম আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। তো বলছে যে এটা ফার্স্ট ট্যাগের মধ্যে প্রথম ট্যাগ, এরকম লাস্ট ট্যাগ মানে এন্ড ট্যাগ, এই এন্ড ট্যাগে ব্যবহার না করে আমাদের প্রথম ট্যাগে একটা স্পেস দিয়ে এখানে আমরা এই স্টেপ ব্যবহার করে দিলাম। তো আমরা ফেসবুক কি অটোমেটিক লিঙ্ক হয়ে গেল, যখন এই টেক্সটের লিঙ্কে ক্লিক করবো আমরা কি হবে, তখন এই ফেসবুক চলে যাবে। এরকমভাবে আইএনজি ইমেজ ট্যাগের ক্ষেত্রে কি আছে, এসআরসি অ্যাট্রিবিউট, আরেক ক্লাস দেখিয়েছি।
যেখানে বার্ডস ডট জেপিজি দেখো, এখানে জাস্ট লোকেশন বলতে হবে, তোমার ওই সোর্স ফাইলের নাম বলতে হবে। একটা পাখির ইমেজ আমার এখানে অ্যাড করেছিলাম। এখন এসআরস একটা অ্যাট্রিবিউট, যেটা ইমেজ ট্যাগের মধ্যে আমরা শুট দিয়ে দিলাম, একটা স্পেস দিয়ে দিচ্ছি এখানে। তারপর দেখো উইড এবং হাইট, অর্থাৎ সেই ইমেজের মানে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা দেখাচ্ছি দৈর্ঘ্য প্রস্থ এখানেই ব্যবহার করলাম, যে 250 পিক্সেল 200 পিক্সেল। তো এইটা একটা অ্যাট্রিবিউট যেটা উইড হাইট নির্দেশ করতেছে, ঠিক আছে। তো আমরা কত ক্লাসে দেখেছিলাম যে রান করে তাহলে দেখতে পাবো এইভাবে সাধারণত অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার চলো কিছু নতুন অ্যাট্রিবিউটগুলো দেখি। এগুলো আমরা কত ক্লাসে দেখিয়েছিলাম। দেখো এই অ্যাট্রিবিউট ছাড়া কিন্তু এগুলো ব্যবহার করা যাবে। এখানে ফেসবুক দেখলা, ফেসবুক কি হবে না, অ্যাট্রিবিউট ছাড়া কি এই এখানে যাবে, ক্লিক করলে যাবেই না। যদি তুমি এখানে কোনো লিঙ্ক ব্যবহার না করো অ্যাট্রিবিউট, তাহলে অ্যাট্রিবিউটটা কত পাওয়ারফুল একটা বিষয় দেখো ট্যাগের ক্ষেত্রে, ঠিক আছে। যদি এখানে এসআরসির ভিতরে লিঙ্কটা না দাও তাহলে কখনোই কিন্তু ইমেজ আসবে না, ঠিক আছে। দেখো এখানে সবগুলো ইমেজ অ্যাড করছি কার মাধ্যমে, এসআরসির ভিতরে। এবং এএলটি দেখো আরেকটা অ্যাট্রিবিউট, তোমাদের এগুলো ব্যবহার কত ক্লাসে দেখিয়ে দিয়েছি যে এএলটি কি কাজ করে। তো একইভাবে তো অ্যাট্রিবিউট বিষয়টা জানতে পারলাম যে অ্যাট্রিবিউট কীভাবে কাজ করছে, ঠিক আছে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আচ্ছা, এখানে বর্ণনা দেখিয়ে দিলাম এই স্টেপ অ্যাট্রিবিউট, তারপরে এসআরসি যেটা এই অ্যাট্রিবিউট দেখিয়ে দিলাম ইমেজ ট্যাগের। এরপর উইড অ্যাট্রিবিউট এটা দেখালাম, এবং হাইট অ্যাট্রিবিউট এটাও দেখালাম তোমাদের। এখানে আবার লিখলাম না নতুন করে, কারণ যেহেতু কত ক্লাসে একবার করে এসেছি। উইড হাইট দেওয়া আছে 500 এবং 600 পিক্সেল। তোমার এখানে পিএক্স না লিখলেও কাজ করে, ঠিক আছে। তুমি পিএক্স দিয়ে লিখতে পারো বা না লিখতে পারো। এএলটি অ্যাট্রিবিউট এখন তো দেখালাম, অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ইমেজটাকে ভিতরে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এএলটি অ্যাট্রিবিউট, এসআরসি, এএলটি। তারপর একটা স্টাইল অ্যাট্রিবিউট তোমাদের দেখাই, এটা তোমাদের আগে শেখাই নাই, তোমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা দেখায়, ঠিক আছে। ধরো এখানে গিয়ে আমি আগের টেক্সটগুলো কেটে দিলাম, সবগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখানে গিয়ে আমি এই জোনের মধ্যে লিখলাম এখানে লিখলাম মনে করো we want to be best freelancer বা ওয়েব ডিজাইনার, ওয়েব সাইট ডিজাইনার, want to be best ওয়েবসাইট ডিজাইনার লিখলাম, সেভ করে দিলাম। আর এরপর যদি আমি এটাকে রান করার সময় রিলোড করে দিই, চলে আসবে we want to be best ওয়েবসাইট ডিজাইনার এটা লিখে দিলাম। এখন দেখো যদি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি তাহলে কি হতে পারে, স্টাইল অ্যাট্রিবিউট একইভাবে ব্যবহার করতে হয়। দেখো স্টাইল অ্যাট্রিবিউট লেখা আছে, এটা আমরা ব্যবহার করতে কিভাবে, স্টাইল অ্যাট্রিবিউটস ইউজ টু অ্যাড স্টাইলস টু অ্যান এলিমেন্ট সাচ অ্যাজ কালার, ফন্ট, সাইজ, মোড। আমরা কি করতে পারি, এই যে লেখা, ঠিক আছে, বা কোনো ছবি, কোনো অডিও, কোনো ভিডিও, যে কোনো কন্টেন্ট এর এখানে দেখাচ্ছে যে কোনটা সাইজ, কোনটা দেখাচ্ছে যে উইড মানে উইড হাইট, দৈর্ঘ্য প্রস্থ, কালার বা রং, তারপরে ফ্রন্টের ধরন, এগুলো ব্যবহার করার জন্য সাধারণত ব্যবহার করা হয় স্টাইল অ্যাট্রিবিউট। চলো আমরা মনে করি এই টেক্সট লাল রং করবো, আমরা এই টেক্সটটা লাল রঙের করবো। তো জাস্ট কি করতে হবে আমাদেরকে, এই জোনের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট স্পেস দিলাম, স্টাইল লিখতে হবে। তো ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় স্টাইল অ্যাট্রিবিউট, সমান সমান দিলাম, এরপর ডাবল কোটেশন। এবারে এই যে টেক্সটটাকে কি করব, লাল কালার করবো আমি এটাকে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিলাম কালার,
এখানে গিয়ে কালার লেখার পরে কালার হচ্ছে এটা প্রপার্টি, দিছিলাম। আমি যে এখানে যে কি প্রথমে স্টাইল লিখতে হবে, স্টাইল লেখার পরে সমান চিহ্নে এই যে প্রপার্টির নাম প্রপার্টি বলা হয়ে থাকে। আমি কি চাচ্ছি, ঠিক আছে, কালার চাচ্ছি, আর সেটার মান দিতে হবে কি ধরনের কালার আমি চাই। আমি রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে, লাল, নীল, হলুদ, সবুজ যে কালার চাই এখানে সেই কালারের নাম লিখতে হবে। তাহলে এখানে আমি লিখে দিলাম রেড, লিখে দিলাম এখানে রেড, আমি লাল কালার চাচ্ছি। এবার আমি সেভ করলাম। তাহলে সেভ করার পর দেখো এখানে স্পেস দিলাম, এখানে স্পেস দিয়ে স্টাইল লিখলাম। স্টাইলটা একটা কি অ্যাট্রিবিউট, উইড হাইটের মতো একটা অ্যাট্রিবিউট। উইড হাইটের কাজ কি, দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়িয়ে দেওয়া কোনো একটা এলিমেন্টের, ঠিক আছে, পিকচারের বা ছবির দৈর্ঘ্য প্রস্থ বাড়িয়ে দেওয়া। ওইরকম স্টাইল অ্যাট্রিবিউটের কাজটা কি, এই স্টাইল অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে তোমার টেক্সটকে কালার করা, ফন্ট সাইজ কম বাড়া করা, হ্যাঁ, এগুলো আর কি। তো আমি এখানে এই সব যে টেক্সট নিয়েছি এর মধ্যে লিখলাম কালার, এটাকে প্রপার্টি বলা হয়, ঠিক আছে। এই প্রপার্টির মানটাকে ভ্যালু কি হবে, এটা কালারটা তুমি লাল, নীল, হলুদ, সবুজ কি দিবা সেখানে নাম লিখে দিবা। এবার আমি সেভ করলাম। সেভ করার পরে আমি এখানে গিয়ে রিলোড করবো এখানে, তাহলে এই কালারটা কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। আমি রিলোড করলাম, দেখো লাল কালার হয়ে গেছে, ঠিক আছে। যা করতে চাইবা তাই হবে। তুমি মনে করলে এই লেখাটাকে তুমি, লেখাটা এরকম হয়ে আছে, আমি 100% নিয়েছিলাম, ঠিক আছে। তুমি এই লেখাটা হলো ইয়ে করবা, মানে ফন্ট সাইজ বাড়িয়ে দিবা। তুমি এখানে গিয়ে লিখে দাও, এখানে সেমিকোলন দিতে হবে, এই লিখতে ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখে দিলাম, ঠিক আছে। লিখলাম এখানে 100 পিক্সেল, 100 পিএক্স, ঠিক আছে। এবার রিলোড করলাম, কত বড় হয়ে গেছে লেখাটা, তাই না। আপনি এখানে 50 পিক্সেল করি, তাহলে তার অর্ধেক হবে। সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো 50 পিক্সেল লেখা হয়ে গেল। তোমরা এই লেখাটা মাঝখানে নেবা একবারে, মানে পেজের মাঝখানে নেবা। তাহলে জাস্ট এখানে কি লিখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, মানে মাঝখানে দেবা, ঠিক আছে। সেভ করে দিলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লেখার কালার চেঞ্জ করতে পারি, ফন্ট সাইজ ছোট বড় করতে পারি এবং মাঝখানে দিতে পারি। মাঝখানটা দেখে আসি আমরা, এখানে গেলাম, সেভ করে রিলোড করলাম, দেখো তাহলে মাঝখানে চলে আসলো। তাহলে আমরা দেখা যাচ্ছে যে স্টাইল অ্যাক্টিভিটির মাধ্যমে আরো অনেক কাজ করতে পারি, এই ধরনের অনেকগুলো কাজ আমরা করতে পারি, ঠিক আছে। তুমি যখন এখানে কালার দিলা রেড, ফন্ট সাইজ দিলে 50 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার দিলা, তুমি দেখাচ্ছে কালারের ডিজাইনটা চেঞ্জ করে দিবা, এটা কালার ডিজাইনটা চেঞ্জ করবো, ঠিক আছে। মনে করো এখান থেকে একটা বাঁক একটা ফ্রন্ট দেবো, এখান থেকে একটা ফ্রন্ট সিলেক্ট করলাম, মনে করো, ধরো আমি এই এরকম একটা ফ্রন্ট নিব, ঠিক আছে। এই ফন্টের নাম কি, আলজেরিয়ান ফন্ট, ঠিক আছে। এটা কপি করলাম, আলজেরিয়ান ফন্টের নাম। বা এরকম একটা বাঁকা কোনো ফন্ট নিতে পারো চাইলে, এখানে বাঁকা কোনো ফন্ট লিখেছে, এইটা আছে, এইটা একটা আছে, এইটা দিব আমি, এরকম একটা ফন্ট নিব। কেমন ফন্ট, এরকম একটা ফন্ট নিব, ব্রুট স্ক্রিপ্ট এমটি, ঠিক আছে। আচ্ছা আগেরটাই নিই, এটা ইয়ে আছে, এই আলজেরিয়ানটাই নিই, তোমাদের সুবিধা হবে বানানটা লিখতে। এল জি 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 আর আই, আলজেরিয়ান ফন্টের নাম। তাহলে এখানে আমি লিখে দিলাম কমা দিয়ে ফ্রন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আলজেরিয়ান, ঠিক আছে, এটা লিখে দিলাম। দেখো আসলে কত স্টাইল করতে পারছি আমরা এটাকে। লেখার পর আমি রিলোড করি, তাহলে দেখো কেমন হয়, দেখো ডিজাইনটা লেখা কেমন হয়ে গেছে, যে উই ওয়ান্ট টু বি বেস্ট ওয়েবসাইট ডিজাইনার, তাই না। তাহলে মানে লেখার ডিজাইনটা একবার ওইরকম হয়ে গেছে, যেমন আমাদের এখানে দেখেছিলাম, এই যে এখানে যেমন দেখেছিলাম ঠিক ওইরকম ডিজাইন হয়ে গেছে, যে ওয়ান্ট টু বি বেস্ট ওয়েবসাইট ডিজাইনার। আমরা বুঝতে পারলে নিশ্চয়ই স্টাইল অ্যাক্টিভের মাধ্যমে কতগুলো কাজ আমরা করতে পারি।
আচ্ছা, তারপর একটা অ্যাট্রিবিউট আছে হচ্ছে ল্যান অ্যাট্রিবিউট। ঠিক আছে, ল্যান হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে হবে। তোমার অনলাইনে অনেক ওয়েবসাইট দেখো বাংলা ভাষায়, অনেক ওয়েবসাইট দেখো ইংরেজি ভাষায়, ঠিক আছে, অনেক ওয়েবসাইট ফ্রেঞ্চ ভাষায় আছে, চাইনা ভাষা, চীন ভাষায় আছে। তো এই ল্যান অ্যাট্রিবিউট দিলে অটোমেটিক্যালি ওয়েব পেজটা কি ভাষা এটা অটোমেটিক্যালি ব্রাউজার বুঝে ফেলে। ঠিক আছে, ব্রাউজারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে দিতে হবে। একে এসইও বলা হয়ে থাকে। ঠিক আছে, তুমি যদি ল্যান অ্যাট্রিবিউট ব্যবহার না করো এসইওতে ধরা ধরা পড়ে যাবে যে তুমি ল্যাঙ্গুয়েজ ব্যবহার অ্যাট্রিবিউট ব্যবহার করো নাই, এর একটা ফল্ট দেখাবে। এই জন্য তোমাকে কি করে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ব্যবহার করা দরকার। এটা কীভাবে ব্যবহার করবে দেখো, এখানে HTML লিখে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে তোমার ল্যান লিখে সমান সমান দিয়ে এখানে ডাবল কোটেশনের ভিতরে তোমার লিখতে হবে সে ইংলিশ বাংলা না কি লিখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের HTML আছে না, সেই HTML এর ভিতরে তুমি স্পেস দিতে হবে এখানে শুরুতে, একবার HTML শুরুতে গিয়ে ল্যান লিখতে হবে, LANG ল্যান লিখলা সমান সমান দিলাম, দিয়ে ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশন দেওয়ার পর এখানে গিয়ে তুমি লিখে দিলাম যে ইংলিশের ক্ষেত্রে কি EN ইংলিশ। ঠিক আছে, ইংলিশ লিখে দিলাম। তাহলে এটা লিখে দিলে এটা কোনো পরিবর্তন দেখতে পাবা না কিন্তু, হ্যাঁ কোনো পরিবর্তন হবে না, কিন্তু তোমাকে লিখতে হবে। দেখে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট বলা হচ্ছে, এটা ইন্টারভিউতে লিখতে হয়। যদি বাংলার জন্য ইচ্ছা তাহলে কি হবে, একদম সার্চ করি কোন দেশের জন্য করি, তাহলে লিখে দিলাম যে HTML ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ মানে কোডস কোডস ফর, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কোডস, আমি এখানে দিয়ে দিলাম, ইন্টার চেপে দিলাম, তাহলে এখানে চলে আসছে, এখানে কোড রেফারেন্স এখানে ক্লিক করলাম দেখার জন্য, তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখো লেখা আছে ISO ল্যাঙ্গুয়েজ কোডস। ঠিক আছে, এর লিস্ট দেখা আছে, দেখো বিভিন্ন দেশের, আফ্রিকানসের জন্য AF, হ্যাঁ আলবেনিয়ানের জন্য SQ, এরপর দিয়ে দেখাচ্ছে তোমার লেখাচ্ছে বিভিন্ন দেশগুলো দেওয়া আছে। এখানে দেখো আমাদের বাংলার জন্য কি দিতে হবে, দেখো বেঙ্গালি, বেঙ্গালি বাংলা। ঠিক আছে, এর জন্য BN ব্যবহার করতে হবে এখানে, তাহলে এখানে আমাদের BN ব্যবহার করতে, তাহলে বাংলা সাইড এটা BN, BN মানে বাংলা বোঝাবে। ঠিক আছে, যদি কোনো বাংলা ওয়েবসাইট হয় তাহলে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে এখানে BN, এটা আমাদের ল্যাঙ্গুয়েজ কোড। প্রত্যেক দেশের জন্য এখানে কোড দেওয়া আছে, যে ডান দিকে কোড দেখতে পাচ্ছ, বাম দিকে মানে ভাষার নাম লেখা আছে, অর্থাৎ কোন ভাষার জন্য, হ্যাঁ ফ্রেঞ্চ ভাষার জন্য কোনটা আছে, ফ্রেঞ্চ ভাষা, ফ্রেঞ্চের জন্য কি হবে FR, তখন কি করতে হবে এখানে কি FR লিখতে হবে, যদি ফ্রান্স ভাষা হয় লিখতে হবে FR মানে ফ্রান্স ভাষা। ঠিক আছে, এলো বিষয়। লিস্ট থেকে আমার যে ভাষার জন্য হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ তোমার যে দেশে যে দেশের ক্লায়েন্টের কাজ করছো, যদি সে দেশের ক্লায়েন্ট তোমাকে বলে যে আমার দেশের ভাষা যেটা ওই ভাষা ওয়েবসাইট হবে, তাহলে তোমার ওয়েবসাইট ওখানে উল্লেখ দিয়ে দেবা। ঠিক আছে, ইংলিশ বললে ইয়েন হবে, যদি ওই দেশের ভাষা বলে তোমার ওটা দিয়ে দিবা। ঠিক আছে, এই লিস্ট থেকে দেখে দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় আছে, এখানে দেখো ইংলিশের জন্য আমি ইএন ব্যবহার করলাম, যদি কোনো করে ইংলিশের ভ্যারাইটি থাকে, মনে কর যে আমাদের এখানে ইংলিশের ভ্যারাইটি আছে USA ইংলিশ মানে আমেরিকার ইংলিশ, আবার আছে তোমার যুক্তরাজ্যের ইংলিশ, আচ্ছা ব্রিটেন ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। তো যেমন হচ্ছে ব্রিটিশদের ইংলিশ এবং USA ইংলিশ, আমেরিকান ইংলিশটা আলাদা, বানান বা স্পেলিং আলাদা হয়ে থাকে, উচ্চারণও আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমার কী করতে হবে, এভাবে দিতে হবে, US দিলা তুমি, অর্থাৎ US ইংলিশের জন্য কি হবে, এখানে লিখলা EN US তে দিলা। ঠিক আছে, EN লেখার পরে ইংলিশ ভাষা হবে এবং কোন দেশের ভাষা হবে এখানে হাইফেন দিয়ে লেখা দিলে US মানে ইউনাইটেড স্টেটসের ভাষা, সেভ করে দিলাম। এইভাবে উল্লেখ করতে পারি। এরপর একটা সেটা হচ্ছে যে
টাইটেল অ্যাট্রিবিউট। দেখো টাইটেল অ্যাট্রিবিউটটা কি ব্যবহার করা হয় এখন দেখিয়ে চলো। এটাকে আমি করলাম, এটা মনে করি H2 করবো আমি, ভিতরটা কেটে দিলাম এখান থেকে, এটা H2 বানালাম, H2 H2। আচ্ছা, বানানোর পরে এর ভিতরে আমি টাইটেল লিখবো, এখানে টাইটেল, ঠিক আছে, লিখে সমান সমান দিয়ে লিখলাম। এর ভিতরে আমি কি করলাম, নিজের নাম লিখে দিলাম, মনে করে লিখলাম এমডি মোহাম্মদ সোহেল রানা লিখে দিলাম, ঠিক আছে। যে উই ওয়ান্ট টু বি, এখানে আই লিখলাম, মনে করি নিজেরটা লিখলাম আই ওয়ান্ট টু বি এ বেস্ট ওয়েবসাইট ডিজাইনার লিখে দিলাম, ঠিক আছে। এবং আইটা কে, মানে কে হতে চাই, এখানে মাউস ধরতে অটোমেটিক্যালি দেখাবে, এটা এমডি সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা দেখাবে। আমি সেভ করলাম, এখানে রিলোড করলাম, দেখো চলে আসছে না। আর এখানে মাউস ধরলে অটোমেটিক্যালি দেখা যাবে, দেখা লাগছে মোহাম্মদ সোহেল রানা। হ্যাঁ, এলে বিষয় আমি যেটা এই, আচ্ছা বুঝতে পারলাম নিশ্চয়ই, যে আমি যেখানে মাউস ধরি তো অটোমেটিক্যালি কি দেখাচ্ছে, এই যে মোহাম্মদ সোহেল রানা লেখা দেখাচ্ছে, যে আই ওয়ান্ট টু বি বেস্ট ওয়েবসাইট ডিজাইনার, কে হতে চাই, এখানে মাউস ধরলে অটোমেটিক দেখাচ্ছে, নামটা ভেসে উঠতেছে, পপ আপ আকারে ভেসে উঠতেছে, যে এমডি মানে মোহাম্মদ সোহেল রানা, ঠিক আছে। এবার তুমি দেখতে পাচ্ছ যে অটোমেটিক্যালি ভেসে উঠতেছে। এটা কেন উঠতেছে, এর মধ্যে যা লিখবে টাইটেলের মধ্যে তাই চলে আসবে, ঠিক আছে। যা এখানে লিখবা সেই নামটা ওখানে শো করবে টাইটেলের মধ্যে। একটা টাইটেল অ্যাট্রিবিউট, আমরা নতুন অ্যাট্রিবিউট দেখলাম হচ্ছে ল্যান অ্যাট্রিবিউট, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, একটা টাইটেল অ্যাট্রিবিউট দেখলাম নতুন, ঠিক আছে। আকৃষ্ট বলে তোমাকে সবসময় লয়ার কেস ব্যবহার করতে হবে। লয়ার কেস মানে ছোট হাতের অক্ষর, তুমি এখানে বড় হাতের ব্যবহার করতে পারবো না। স্টাইল বড় হাতের লিখবা, ল্যাং LANG ল্যাং বড় হাতের ব্যবহার করতে পারবো, লিখতে পারবো না। তাহলে এই যত তুমি উইড হাইট ল্যান SRC এই স্ট্রেপ যেগুলো তুমি ব্যবহার করতেছো, এগুলো বড় হাতের ব্যবহার করা যাবে না, এগুলো কি সবগুলো সবসময় ছোট হাতের ব্যবহার করতে হবে, এটা নিয়ম রুলস। আচ্ছা, তারপর কি বলছে যে অলওয়েজ কোড অ্যাট্রিবিউটস ভ্যালুস, সবসময় কোড ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুমি এখানে কিন্তু দেখাচ্ছে যে যেমন এই যে কোড ব্যবহার করেছি, এই কোড ছাড়া কি কাজ করবে না, দেখো দেখে আসি কোড ছাড়া কাজ করে কিনা। টাইটেল লিখলাম সমান সমান দিয়ে এমডি সোহেল রানা লিখলাম, আর আমি রিলোড করে দেখি, এখন দেখো কাজ করছে, এই এমডি পাচ্ছে এখানে, তাই না। আচ্ছা, এটা কেটে দিলাম, এমডি কেটে দিলাম, সোহেল রানা এটা স্পেস দিলাম, শুধু সোহেলটা দেখাচ্ছে, ঠিক আছে। মানে তোমার কোড ছাড়া কি অনেক ঝামেলা হতে পারে এরকম কিন্তু। হ্যাঁ, স্টাইলে তোমার এখানে কোটেশন দিছো, কোড ছাড়া কাজ করবে নাকি, তাহলে কোটেশন বাদ দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে হবে কি, যে সবগুলো কাজ নাও করতে পারে কোটেশন ছাড়া। দেখো আবার কাজ করতেছে এখানে কিন্তু, মানে কোনো সমস্যা হয় নাই, এখানে দেখাচ্ছে কোটেশন ছাড়া কোনো সমস্যা হয় নাই, এখানে কোটেশন দিয়ে দিই সেটাই ভালো আর কি। হ্যাঁ, মানে কোটেশন তো ব্যবহার করতে হবে, এটা নিয়ম আর কি, রুলস। হ্যাঁ, তোমাকে কোটেশন ব্যবহার করতে হবে, এখানে কোটেশন দিয়ে দিলাম, এখানে এখানে কোটেশন এবং কোটেশন থাকবে, ঠিক আছে। তাহলে বুঝলাম যে কোটেশন ব্যবহার করতে হবে না। আচ্ছা, সিঙ্গেল এবং ডাবল কোটেশন তুমি চাইলে কিন্তু কি ব্যবহার করতে পারো, এখানে সিঙ্গেল ব্যবহার করতে পারো কোটেশন। ধরো আমি এখানে একটা কোটেশন দিলাম, এই পাশে একটা এবং এই পাশে একটা, তাহলে কাজ করবে না, অবশ্যই কাজ করবে। আমি রিলোড করি, এই দেখো কাজ করছে, একই কাজ করছে। অর্থাৎ আমি এখানে ডাবল কোটেশন না দিয়ে, এগুলোতে ডাবল কোটেশন ব্যবহার না করে আমার সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারি, একটা ওই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে। তবে ডাবল কোটেশন ব্যবহার করা ভালো বেশি, বেশিরভাগ কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। এই হলো বিষয়, ডাবল কোটেশনটা ব্যবহার করা বেশি ভালো। আমি কন্ট্রোল জেড দিয়ে ডাবল কোটেশন নিয়েছিলাম, কারণ ডাবল কোটেশনটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো দেখলাম, যে অ্যাট্রিবিউটগুলো দেখলাম, চ্যাপ্টার সামারি, ঠিক আছে।
আমরা শিখলাম হচ্ছে অ্যাট্রিবিউটস কি, তোমাদের বললাম অ্যাট্রিবিউটস হচ্ছে যেটা হচ্ছে যে কি করে HTML এলিমেন্টসকে অতিরিক্ত তথ্য দেয়। HTML এলিমেন্ট সম্পর্কে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস। তো আমরা অ্যাঙ্কর ট্যাগের এই স্টেপ অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, যেটা আগে পূর্বে জেনেছি। তারপর ইমেজ ট্যাগের এসআরস অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। এরপর ইমেজ ট্যাগের উইড অ্যাট্রিবিউট এবং হাইড অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। তারপরে ইমেজ ট্যাগের অল্টার অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। তারপরে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা জানলাম, যেটার মাধ্যমে আমরা কালার দিতে পারি, ফন্ট সাইজ, আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, স্টাইল ডিজাইন করলাম। তারপর জানলাম ল্যান্ড বা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট সম্পর্কে, যেটা HTML ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয়। ঠিক আছে, লাস্টে আমরা কি জানলাম টাইটেল অ্যাট্রিবিউট সম্পর্কে, যেটা কি হয় টাইটেলটা আমরা ব্যবহার করতে পারি অন্য অ্যাট্রিবিউটের মতো, যদি কোনো আমরা টেক্সটের টাইটেল চাই। ঠিক আছে, তো আমরা এই বিষয়ে ক্লাসে শিখলাম। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, তোমাদের ক্লাস ছিল। প্রথম পার্ট আমরা শিখেছি যে ক্লায়েন্ট কী ধরনের রিকোয়ারমেন্টগুলো, মানে জব ডিসক্রিপশানটা তোমাদের কাজ করে নেবে, কীভাবে সে জবটা তোমাকে দিবে, বুঝিয়ে দিবে যে সে কী ধরনের কাজ চাই। এটা আমরা প্রথম পার্টে দেখেছি। আর দ্বিতীয় পার্টে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, এবং এই অনেকগুলো অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম এখানে। ঠিক আছে, যে 1 2 3 4 5 6 7 8, আমরা 8টা অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম এর বিষয়ে। আচ্ছা, লাস্টে তোমাদের একটা বিষয় করার কথা ছিল আমার, সেভ করে দিলাম। এইটুকু দেখো, সেটা হচ্ছে যে আমি কেটে দিচ্ছি, ও সরি, একটা ফাইল কিভাবে জিপ এবং আনজিপ করবে। একটা ফাইল কিভাবে, যে দেখাচ্ছিলাম এখানে যে হাউ টু জিপ অ্যান্ড আনজিপ ফোল্ডার, একটা ফোল্ডার কিভাবে জিপ এবং আনজিপ করবে দেখিয়ে দিই। তাহলে তোমাদের কি হবে, আমি সবগুলো ফাইল তোমাদেরকে মানে ফোল্ডারে ঢুকিয়ে ফোল্ডারটা জিপ করে পাঠাতে পারবো। যদি আলাদা আলাদা পাঠাই, কারণ তোমরা হয়তো জানো না, এই জন্যই পাঠাই। ঠিক আছে, এই জন্য আমি আলাদা আলাদা পাঠিয়েছি, জিপ করে পাঠিয়েছি, আলাদা আলাদা পাঠিয়েছি। তো চলো জিপ কীভাবে করতে হয় দেখিয়ে দিই। মনে করো তোমাদেরকে আমি এই ফোল্ডারটা পাঠাবো, এই পুরো ফোল্ডারটা পাঠিয়ে দিব। ঠিক আছে, ধরো এই ক্লাস 6 তোমাকে পাঠিয়ে দিব সবগুলো সহ, হ্যাঁ, সবগুলো সহ পাঠিয়ে দিব। এখন এই ক্লাস 6 আমি জিপ করতে চাই পুরোটা, তাও করতে পারবো এই সবগুলো সহ। অথবা আমি যদি প্র্যাকটিস ফোল্ডার সাথে পাঠাবো এইগুলো সব সহ। দেখো এখানে কি কি আছে, ইমেজেস আছে, ইমেজগুলো আছে এখানে, আছে না আমাদের index.html, অর্থাৎ এখানে কোডটাও আছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কোডটাও আছে। তো আমরা যে ফোল্ডারটাকে ইয়ে করবো, মানে জিপ করবো, সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করতে মাউস দিয়ে, তো মাউসে রাইট ক্লিক করলাম, তারপর একটা সেন্ড লেখা দেখো, সেন্ড টু, এই দেখো জিপ, কম্প্রেসড জিপ ফোল্ডার, বুঝতে পারলা কি, কম্প্রেসড জিপ ফোল্ডার। দেখো যে ফোল্ডারটাকে জিপ করবা, এখানে দেখো কোনো এক্সটেনশন নেই, আছে কি এরকম কোনো কিছু নেই। দেখো যেমন ফাইলে যেমন থাকে .txt, এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, এই জন্য তোমার কি হয় না, এখানে যেমন এই ফাইলে কি আছে .docs আছে, আর এই ফোল্ডারে কিন্তু এরকম কিছু থাকে না, এরকম কিছু থাকে না। তো আমরা যখন এই ফোল্ডার কি করব, জিপ করবো, দেখো এখানে এই ফোল্ডারের মধ্যে অনেক ফাইল আছে, এই যে HTML আছে, আমাদের ছবিগুলো আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। তো আমরা এই পুরোটা ফোল্ডারকে, প্র্যাকটিস ফোল্ডারকে জিপ করবো। তাহলে প্র্যাকটিসে রাইট ক্লিক করলাম, করে এখানে সেন্ডে গেলাম, সেন্ডে গিয়ে কম্প্রেসড, এখানে দেখাচ্ছে ফোল্ডার, দেখো লেখা আছে, এখানে কম্প্রেসডে ক্লিক করে দিলাম। এই দেখো চলে এসেছে, জিপ দেখো চলে আসছে, এই যে একটা আমাদের প্যাকেট আকারে practice.zip, এখানে তো ফোল্ডার আছেই, জিপ আকারে চলে আসছে, এবং ডট দেখো জিপ চলে আসছে এখানে, .zip। তুমি এখন যদি এটাকে ব্রাউজ করে দাও, এই মানে ইমেইলে অটোমেটিক চলে আসবে, অটোমেটিকই চলে আসবে। ঠিক আছে, এটা কাট করে নিয়ে যাই, ধরো এই কাট করে নিয়ে গেলাম ডেস্কটপে, এখানে মতো বুঝিয়ে দিই, এই যে এটা এখন ইমেইলে পাঠাতে পারবো আমি। ঠিক আছে, ইমেইলে যদি এখন আমি ব্রাউজ করে পাঠিয়ে দিই তাহলে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ফোল্ডার কিন্তু যাবে না এইভাবে, ফোল্ডার পাঠাতে গেলে অনেক ঝামেলা আছে, হ্যাঁ। মানে তোমার এখানে গুগল ড্রাইভে আপলোড করতে হবে, তারপর তোমাকে এটাকে পাঠাতে হবে, এই হলো বিষয়। বাট আমি যদি এই প্র্যাকটিস ফোল্ডার এভাবে আমি যদি পাঠাতে চাই, বা কোনো একটা ফোল্ডার পাঠাতে চাই ফোল্ডার, তাহলে আমি জিপ করে পাঠাতে পারবো। তো এটা তোমাদের পাঠানোর পর তো দেখবা কীভাবে, এখানে যদি আমি ক্লিক করি, দেখো
তোমাদের একটা বিষয় বলি, তোমাদের এখানে কিন্তু দেখাচ্ছে এরকম নাও দেখাতে পারে। এই যে আমার যেমন দেখাচ্ছে এরকম সুন্দর ডিজাইন বা কালার দেখাচ্ছে, এখানে 3টা বইয়ের মতো এরকম নাও দেখাতে পারে। কারণ আমার একটা সফটওয়্যার ইনস্টল করা আছে এখানে, হ্যাঁ, সেটা হচ্ছে WinRAR এটা ইনস্টল করা আছে। এরকম না দেখালেও সমস্যা নাই, হ্যাঁ, এরকম না দেখালেও সমস্যা নেই। তোমার জিপের এরকম খালি এখানে practice.zipটা শো করলেই হবে। ডিফল্ট হয়ে তোমার সাদা একটা ফোল্ডার দেখাবে। জিপ করলে কি হবে, এখানে নিয়ে গিয়ে জিপ করলাম, ফোল্ডারটা জিপ করলে কি হবে, এর সাদা একটা ফোল্ডার দেখাবে যদি এরকম সফটওয়্যার ইনস্টল করা না থাকে। ঠিক আছে, মানে জিপের জন্য একটা এক্সট্রা সফটওয়্যার আছে, এটা ইনস্টল করা আছে। ইনস্টল না করলেও চলবে। তুমি জাস্ট সে ফোল্ডার, এখানে এই ফোল্ডারটা জিপ করবো, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এখানে সেন্ড গিয়ে কমপ্লিট জিপ করলাম, তাহলেই হবে। ঠিক আছে, তো তোমার এরকম না হওয়ার কারণে যে আমার ইয়ে হো না, মানে হেজিটেশনে ভুগবো না যে সারের মতো হলো না, বিষয়টা এরকম না। আমার এরকম হওয়ার জন্য একটা এক্সট্রা সফটওয়্যার ইনস্টল করা আছে। ওই সফটওয়্যার না থাকলে জিপ করলে জাস্ট এরকম সাদা একটা ফোল্ডার দেখাবে এবং সেটা জিপ দেখাবে, চেনের মধ্যে দেখাবে, চেনের মধ্যে দেখাবে, জিপ দেখাবে। উইন্ডোজের ডিফল্ট আর কি, হ্যাঁ, আগে থেকে উইন্ডোজে ওই জিনিসটা দেওয়া আছে জিপ করার জন্য। বাট আমি এক্সট্রা একটা সফটওয়্যার ইনস্টল করে এরকম করেছি আর কি, এই হলো বিষয়। তো এই যে জিপ খোলা, তুমি জিপ করলাম, জিপটা দেখবা কিভাবে, এখন যদি এখানে ওপেন করি, হ্যাঁ, ওপেন করলে কিন্তু এখানে এই যে প্র্যাকটিস ফোল্ডার, এখানে তুমি কিন্তু রাইট ক্লিক করে কিন্তু নোটপ্যাডের ওপেন হবে না। দেখো এখানে রাইট ক্লিক করলে কি হচ্ছে, নোটপ্যাড আসতেছে, আসছে না। এবার তুমি যেখানে কিছু ওপেন করো, তার ইমেজটা ওপেন করতেছি, হ্যাঁ, ইমেজটা এখানে ওপেন হচ্ছে, কিন্তু এখানে কিন্তু index.html যেটা, এটা ওপেন হচ্ছে কি, এখানে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, এই দেখো এখানে ওপেন হচ্ছে। তো অনেক সময় ইমেজ না পেতে পারো, ঝামেলা হতে পারে অনেক, ঠিক আছে, কিন্তু কোড দেখতে পারবো না, এখানে ঝামেলা হবে, কোড দেখতে পারবো না, হ্যাঁ, এর বিষয়। তো তোমার কি করতে হবে, এখানে গিয়ে এটাকে আনজিপ করতে হবে। যখন আমি পাঠিয়ে দিলাম তোমাকে জিপকে, আনজিপ করবা কিভাবে, আবার ওই ফোল্ডারের উপর রাইট ক্লিক করবে, জিপ ফোল্ডার মানে জিপের উপরে করে দেখা যাচ্ছে এক্সট্রাক্ট হিয়ার, এখানে ক্লিক করে দিবা, মাঝখানে যেটা এক্সট্রাক্ট হিয়ার, তাহলে অটোমেটিক্যালি কি হলো, এই দেখো বের হয়ে চলে আসছে এখান থেকে। এই জিপ ফোল্ডারের মধ্যে থাকবে ওইটা একটা একটা, হ্যাঁ, কিন্তু ওখান থেকে একটা কপি হয়ে বেরিয়ে চলে যায়। এই ফোল্ডারটা প্র্যাকটিস ফোল্ডারটা দেখো বেরিয়ে চলে আসছে, এই যে, ঠিক আছে, এখান থেকে বেরিয়ে চলে আসছে। এখন তুমি এটা ওপেন করো, যা ইচ্ছে তাই করতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এখানে রাইট ক্লিক করে নোটপ্যাডে এডিট ওপেনও করতে পারবে, এডিটও করতে পারো, বুঝতে পারো না। তাহলে এইভাবে কি করতে হয়, কোনো ফাইলকে আনজিপ করতে হয়। এই জিপ ফাইলের উপর রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ার এখানে ক্লিক করতে হয়। নিশ্চয়ই তাহলে বুঝতে পারলাম একটা ফাইল জিপ এবং আনজিপ কিভাবে করতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের মেইলে পাঠিয়ে দিব আর ইউটিউবে আপলোড করে দেবো, তুমি দেখবা, নিজেরা প্র্যাকটিস করবে, হ্যাঁ। আর যে পর্যন্ত আজকে ক্লাস করিয়েছি, যে পর্যন্ত তোমাদের আজকে ক্লাস করালাম, জাস্ট ফাইল কীভাবে জিপ করতে হয়, আনজিপ করতে হয়, লাস্টে দেখালাম। বুঝতে পেরেছো? তো এই পর্যন্ত দেখাচ্ছে তোমরা কাজ করে বাসায়, কিন্তু অনেকগুলো কিন্তু ট্যাগ অলরেডি হয়ে গেছে তোমাদের, হ্যাঁ, H1 ট্যাগ, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপরে ইমেজ ট্যাগ, এরপর দেখাচ্ছে তোমাদের লিঙ্ক ট্যাগ, হ্যাঁ, এবং অনেকগুলো অ্যাট্রিবিউটস, এই সবগুলো ব্যবহার তোমার দেখিয়ে দিলাম। তো এইগুলো ট্যাগ অ্যাট্রিবিউটস ব্যবহার যে ব্যবহারগুলো করেছি, সবগুলো মিলে তোমরা একটা সুন্দর প্রজেক্ট করবে সবগুলো ব্যবহার করে। নিচের ভিতরে লেখাগুলো চেঞ্জ করে দিলা, ছবিগুলো চেঞ্জ করলে, নিজেদের আলাদা আলাদা ছবি দিলা, ভিন্ন ভিন্ন ছবি, আমার ছবিগুলো ব্যবহার না করে নিজেদের বিভিন্ন ছবি ব্যবহার করে, নিজেদের বিভিন্ন লেখাগুলো ব্যবহার করে সুন্দরভাবে কোড করে, আমি যে কাজগুলো করিয়েছি এই পর্যন্ত, তো সুন্দরভাবে করে পুরো ফোল্ডারটাকে জিপ করলা, ইমেজ সহ জিপ করে আমার মেইলে সেন্ড করে দিবা, ঠিক আছে। অলরেডি শাহরিয়ার অবশ্য দিয়েছো, তো দেখাচ্ছে যে এবার ইমেজ সহ পাঠাবা, তোমার ইমেজগুলো আসে নাই, কারণ শুধু index.html পাঠিয়েছো। তো আমি যে পর্যন্ত কাজ তোমাদের করিয়েছি, এই পর্যন্ত কাজ তোমার প্র্যাকটিস করে সুন্দরভাবে পাঠিয়ে দিবা আমাকে, ঠিক আছে। সুন্দরভাবে পুরো ফোল্ডারটার মধ্যে ইমেজ রাখলা, index.html ফাইল রাখলা, তার মধ্যে সব কোডগুলো থাকলো, কোডগুলো আমি দেখবো, পাশাপাশি ইমেজগুলো রেখে ইমেজগুলো লিঙ্ক করলে, বা যে লিঙ্ক করা যে দেখেছিলাম তোমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা অন্যান্য ওয়েবসাইট লিঙ্ক করে দেখালা, হ্যাঁ, ভিতরে পুরো সব কিছু সহ
ফোল্ডারটাকে জিপ করে সেই জিপটা আমার ইমেইলে সেন্ড করে দিলাম, ঠিক আছে, তোমাদের ইমেইল থেকে। তাহলে আমি দেখবো যে কে কে কাজ করেছো। ওকে, তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সঙ্গে ক্লাস করার জন্য। তোমরা যারা রেগুলার ক্লাস করবে তো এনশিওর করতে পারি যে তোমরাই কাজ শিখবে ইনশাল্লাহ এবং ক্লায়েন্টের কাজ করতে পারবে। আর যারা রেগুলার ক্লাস করবে না, হ্যাঁ, বারবার ফোন করে ক্লাসে নিয়ে আসতে হচ্ছে, আগ্রহ নেই, তারা কখনোই কাজ শিখতে পারবে না। বুঝলা কি? তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।